সবাইকে শুভেচ্ছা। আমি সায়েন্স ক্লিনিকের পক্ষ থেকে ডক্টর শাহিন মাহমুদ। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে এসেছি। আপনারা হয়তো হেডিংয়ে লক্ষ্য করেছেন যে প্রসঙ্গটি কি। হোমিওপ্যাথিক চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা দ্বিতীয় জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। এবার অনেকেই একটি অংশ আছেন যারা আসলে প্রকৃত হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা পাচ্ছেন না, সত্যিকারের প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এরকম চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেননি। এটা একটা বড় পোর্শন, একটি বড় অংশ। আমার অন্য একটি ভিডিওতে যার শিরোনাম হচ্ছে কিভাবে বুঝবেন যে আপনি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়েছেন, এই শিরোনামে আমার অন্য একটি ভিডিও আছে, এই চ্যানেলেই সেটা দেখে নিতে পারেন। সেটা দেখলে বুঝতে পারবেন যে একটি উল্লেখযোগ্য বিশাল সংখ্যক রোগী প্রপার চিকিৎসা নিচ্ছেন না। আবার বেশ কিছু চিকিৎসক আছেন যারা প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তাদের কাছ থেকে রোগীগণ চিকিৎসা নেন। তাদের মধ্যেও কিছু সংখ্যক রোগী শুধু তাদের কাজের কিছু ভুলের কারণে, অর্থাৎ রোগীদের কাজের কিছু ভুলের কারণে সম্পূর্ণ বেনিফিটটা পান না। আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি। আমার ক্লিনিকে অ্যাকচুয়ালি আমার পরিচ্ছন্ন অবজারভেশন হচ্ছে কিছু ক্রাইটেরিয়া যে রোগীরা মেনটেন করেন, যত কঠিন রোগ নিয়েই আসুক মোস্ট অফ দ্য টাইম তারা আরোগ্য হন বা লজিক্যাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ একটি বয়সে, অনেক বৃদ্ধ বয়সে অনেক কঠিন রোগ নিয়ে আসলে হয়তো একদম সম্পূর্ণ আরোগ্য সম্ভব হয় না, কিন্তু লজিক্যাল ইমপ্রুভমেন্ট তারা পেয়ে যান। কি সেই ক্রাইটেরিয়া? রোগীদের হোমিওপ্যাথিক চিকিৎসার সময়টাতে আবশ্যিকভাবে কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, কোন কোন নিয়মগুলো মানা উচিত, যা করলে তিনি একজন ভালো চিকিৎসক। আমি আজকে যে আলোচনাটি করব এটা কিন্তু আমি ওই চিকিৎসকের প্রসঙ্গ দিয়ে আলোচনা করব না যারা হোমিওপ্যাথির মূলনীতি প্রিন্সিপালস অনুসরণ করে রোগীকে প্রকৃত চিকিৎসা দেন না, সেখানে এই কথাগুলো খাটে না। অ্যাকচুয়ালি সেগুলো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা সেখানে প্রশ্নও আসে না। আমার অন্য ভিডিওটি দেখলে এই ব্যাপারটি আপনাদের কাছে স্বচ্ছ হবে। কিন্তু এখানে শুধুমাত্র একজন প্রকৃত একদম সঠিক চিকিৎসকের কাছ থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন, তা সত্ত্বেও আপনার উন্নতি ব্যাহত হতে পারে, আপনার আরোগ্য ব্যাহত, এমনকি এমন হতে পারে যে আপনি উন্নতি পাচ্ছেনই না, পাবেনই না। সঠিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও আপনি আরোগ্য হতে পারবেন না, এটা হতে পারে। তো কি সেই ক্রাইটেরিয়া, সেগুলো অবশ্যই রোগীদের জানা দরকার। আমি আজকে সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে ডিসকাস করব। এবং প্রথম যে ব্যাপারটি আমি বলবো, একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার কেস রেকর্ড করেন, সেখানে কখনোই গোপন করবেন না। যারা সিরিয়াস প্রফেশনাল চিকিৎসক তারা কিন্তু আপনার গোপনীয়তা রক্ষা করবেনই। সিরিয়াস চিকিৎসক যারা, তারা কখনোই আপনার গোপনীয়তা ভঙ্গ করবেন না, আপনার কথাকে অবমূল্যায়ন করবেন না। একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর কথাকে অবশ্যই শুনতে চান, জানতে চান, রোগীকে অনুধাবন করতে চান। তো সেই ক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে চিকিৎসকের কাছে সমস্ত কিছু যথাযথভাবে বলা। অন্য অনেক মানুষ আপনার একটা লক্ষণ নিয়ে হাসাহাসি করতে পারে, বিদ্রুপ করতে পারে, অদ্ভুত আজব মনে করতে পারে, আপনার কাছেও মনে হতে পারে, কিন্তু একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এটাও মনে রাখবেন, চিকিৎসক বিচারক নন। আপনার কোনো একটা লজ্জাস্কর কাজ কোনো চিকিৎসক সেটা জাজ করতে যাবেন না, সেটা যাই হোক না কেন। আপনার কোনো একটা ভয়ানক অপরাধ চিকিৎসকের কাজ নয় সেটা জাজ করা, সেটার বিচার করা, আপনাকে সেই অনুযায়ী ভালো মানুষ খারাপ মানুষ ক্যাটাগরাইজেশন করা, এটা চিকিৎসকের কাজ নয়। চিকিৎসকের কাজ হচ্ছে আপনার যদি সেই কোনো অপরাধ প্রবণতা থাকে তার থেকে আপনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা।
আপনার যদি, কিন্তু জাজ করা নয়। যাই হোক, কাজেই চিকিৎসকের কাছে গোপন করবেন না। বিশেষ করে আপনি যে সমস্যাগুলো নিয়ে যাচ্ছেন তার সাথে যদি আপনার মানসিক, আবেগজনিত, আপনার শারীরিক, আপনার কর্মকাণ্ড, কোনো ঘটনা প্রবাহ, কোনো কিছুর কোনো সম্পর্ক থাকে, সেটা নিজ উদ্যোগে চিকিৎসককে অবগত করবেন। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। প্রচুর প্রচুর পেশেন্ট আছেন যারা কিছু তথ্য, একটা অদ্ভুত লক্ষণ, হাসাহাসি করতে পারে, এটা বলেননি বলে অযথা দেরি হয়েছে, 2 বছর পরে গিয়ে বলেছেন আমার এই লক্ষণটি আছে, তারপর একবার প্রেসক্রিপশন করার পরে রোগী আরোগ্য। এটা হয়েছে। আপনার রোগের সাথে সম্পর্কিত ঘটনা আপনি গোপন করে গিয়েছেন বলে সম্পূর্ণ রং অ্যাসেসমেন্ট আসতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসক সাংঘাতিক অ্যাসেসমেন্ট করেন, রং অ্যাসেসমেন্ট আসতে পারে, ভুল পথে চালিত হতে পারেন চিকিৎসক, অন্য একটি কারণকে ধারণা করে নিতে পারেন। তো কাজেই প্রথম কথা হচ্ছে চিকিৎসকের কাছে গোপন করবেন না। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসকের প্রশ্নের উত্তরে গাছাড়াভাবে দেবেন না, আন্তরিক হবেন, সিরিয়াস হবেন। একটা চিকিৎসক কোন একটা চিন্তার থেকে আপনাকে প্রশ্নটা করেছেন, আপনার একটা ভুলের জন্য, আমি আমার পেশেন্টদের বলি, এই যে আমার এখানে সাদা খাতা ছিল, এটা কালো হয়েছে, এটাকে আমি নিজের মতো করে লিখে নিতে পারবো না? পারবো না। আপনার কথা দিয়ে আমি কালো করেছি, এখানে যদি দুটো ভুল থাকে আমি 1000 চেষ্টা করলেও তাকে শুদ্ধ করতে পারবো না। ওষুধ দেওয়ার পর ফলাফল, আপনি যদি আমাকে ভুল তথ্য দেন, আমি যত ভালো ডাক্তারই হই না কেন বা যত ভালো চিকিৎসকই হই না কেন, আমি অবশ্যই ভুল পথে লিড করব, কারণ আপনিই আমাকে ভুল পথে চালিত করবেন, কারণ আপনার কথা, আপনার দেয়া তথ্য মোতাবেকই তো চিকিৎসা পরিচালিত হবে। তো কাজেই এটা মনে রাখতে হবে, এটা একটা ফ্যাক্ট যে প্রশ্নের গা ছাড়া উত্তর দেবেন না, সিরিয়াসভাবে উত্তর দেবেন। ইভেন কখনো যদি অনলাইনে বা ফোনে আপনাকে, ফোনে আমি বসেছি টেলিভিশন দেখছি, খেতে 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 উত্তর দিচ্ছি, টেলিভিশন বন্ধ করুন, অথবা খেতে থাকলেও সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ রাখুন চিকিৎসকের কথার উপর। তো কাজেই প্রশ্নের উত্তরে চিকিৎসকের প্রশ্নকে অবশ্যই সিরিয়াসভাবে নেবেন এবং তার আন্তরিক ও সিরিয়াস উত্তর দেবেন। দ্বিতীয়ত হচ্ছে ফলো আপের সময়, মানে আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, তারপর আপনি সেই ওষুধ খাওয়ার পরে অবশ্যই আমরা একটা প্রতিক্রিয়া প্রত্যাশা করি। কোনো রোগীতে কিছুই হয় না, অর্থাৎ সেখানে হয়তো সঠিক ওষুধ পড়েনি, কিংবা আরো বিভিন্ন কারণ থাকতে পারে। তো যা কিছুই হোক না কেন, আপনার উন্নতি অবনতি লক্ষণের ভিত্তিতে শুধুমাত্র একজন চিকিৎসক বিবেচনা করতে পারেন। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে ধারণা না থাকলে কোনো একটা লক্ষণ বেড়েছে বা কমেছে তার উপরে ভিত্তি করে প্রায় সবসময়ই রোগীর পক্ষে মূল্যায়ন করা সম্ভব নয় যে আসলে তিনি উন্নতির দিকে যাচ্ছেন না অবনতির দিকে যাচ্ছেন। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও শুনতে অনেক সময় অদ্ভুত শোনায়, যে আমার পেশেন্ট মনে করতে পারেন যে আমার স্বাস্থ্য, আমার শরীর, আমার ব্যথা বেড়েছে, কেন আমি বুঝবো না যে আমি খারাপের দিকে যাচ্ছি না ভালো, আমি তো খারাপের দিকে যাচ্ছি। কিন্তু হোমিওপ্যাথিতে আপনারা লক্ষ্য করে দেখবেন, একজন প্রকৃত চিকিৎসক আপনার মন, আপনার আবেগ, আপনার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ অংশের একটি কমপ্লিট চিত্র তিনি ধারণ করেন। এর মধ্যে কি ধরনের পরিবর্তন, কি অর্থ প্রকাশ করে, এই পুরো জ্ঞানটি আসলে একজন রোগীর পক্ষে ধারণা করা সম্ভব নয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। একজন চিকিৎসক শুধুমাত্র বলতে পারেন এই বৃদ্ধিটি প্রারম্ভিক অ্যাগ্রাভেশন, 2 দিন পরে রোগী অনেক উন্নতি লাভ করবে, ধারণা করতে পারবেন। রোগীর পক্ষে এটা সম্ভব নয়। কাজেই আপনার যাই মনে হোক, আপনার বেড়েছে মনে হোক, কমেছে মনে হোক, সেটা বড় কথা নয়। আপনি জাস্ট পরিবর্তনগুলোর যথাযথ তথ্য চিকিৎসককে প্রদান করবেন। সর্বদিকের চিকিৎসকও জিজ্ঞাসা করে বিভিন্ন বিষয় জেনে নেবেন এবং তারপর তিনি মূল্যায়ন করবেন যে আসলে কি হয়েছে। এবং এই প্রক্রিয়াটিতে একটি ভুল অনেক সময় রোগীরা করেন, তা হচ্ছে কেউ আছেন লক্ষণকে একটু অতিরঞ্জিত করে বলার প্রবণতা ধারণ করেন, কেউ আছে কমিয়ে বলেন। 2 ধরনেরই পেশেন্ট আছে।
উন্নতি আসলে খুব একটা হয়নি, তারপরেও খুঁজে খুঁজে বের করে দুই একটা উন্নতি, সেটাকে আবার একটু একটু বিভিন্ন কারণে করে। রোগীর ডাক্তারের প্রতি সহানুভূতি থেকে করে, ভয়ের থেকে করে যে কি জানি খারাপ বললে আবার আমাকে হয়তো ডাক্তার চিকিৎসা করবেন না, বা এই ধরনের বিভিন্ন চিন্তার থেকে আসলে এটা করেন অনেক সময়। তো কমিয়ে বা বাড়িয়ে কোনোভাবেই বলার দরকার নেই, আপনার ঠিক এক্সাক্ট যা হয়েছে সেই তথ্যগুলো দিবেন। এবং অবশ্যই ওষুধ প্রয়োগের প্রথম ৩-৪ দিনের লক্ষণগুলো আরো বেশিভাবে, কি ধরনের পরিবর্তনগুলো আসলো, কোনোটা বাড়লো কোনোটা কমলো কিনা, আরো বেশি করে লক্ষ্য করতে হয় স্বাভাবিকভাবেই। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আমি আপনারা চিকিৎসকের কাছে লক্ষণটা বলার সময়, আপনার অবস্থা বলার সময়, ওষুধের প্রতিক্রিয়া বলার সময় বাড়িয়ে বা কমিয়ে কখনোই বলবেন না, যতটুকু সম্ভব এক্সাক্ট বলার চেষ্টা করবেন। এবং চিকিৎসক কেস রেকর্ডের সময় যে কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করেছেন তার প্রত্যেকটার ব্যাপারে আপনি নিজে বাসায় একটু লক্ষ্য রাখবেন, নয়তো চিকিৎসকের সামনে গিয়ে বলতে হবে যে আমি এটা খেয়াল করিনি। আমরা তখন লক্ষণের অভাবে ভুগি, আমরা সঠিক মূল্যায়নটি তখন করতে পারি না। তারপর আপনারা জানেন একজন চিকিৎসক ওষুধ প্রদান করেন, সেটাকে নিয়মিত না খেলে অনেকেই নিজের বুদ্ধিতে অনেক কিছুই করেন পেশেন্টরা, কখনো অনেক বেশি সময় ধরে খান, কখনো কিন্তু হোমিওপ্যাথি কিন্তু অ্যালোপ্যাথির মতো না। আপনার গ্যাস্ট্রিক অমুক ওষুধটা খেয়ে অ্যালোপ্যাথিতে আরাম হয়েছে, আপনি সারা বছর খেয়ে গেলেন। হোমিওপ্যাথি একদমই এরকম নয়। আজকে যে ওষুধটা আপনার গ্যাসের প্রবলেমটিকে অনেক কমিয়েছে, আপনার বাউল মুভমেন্ট পায়খানাকে ভালো করেছে, 15 দিন পরে তাকে চেঞ্জ করতে হতে পারে, পাওয়ার বাড়াতে হতে পারে, কমাতে হতে পারে, ওষুধ বন্ধ করে দিতে হতে পারে। এটা একদমই ভিন্ন ধরনের চিকিৎসা, যা সাধারণ মানুষের পক্ষে অনুমান করাও সম্ভব নয়। তো কাজেই নিজের প্রচলিত বুদ্ধি, অর্থাৎ আমি অ্যালোপ্যাথিক ওষুধ কিভাবে খেয়েছি, কবিরাজি ওষুধ কিভাবে খেয়েছি, সেই প্রচলিত বুদ্ধির উপর নির্ভর করে নিজে নিজে কিছু করতে যাবেন না। চিকিৎসক যেভাবে আপনাকে নির্দেশনা প্রদান করেছেন সেভাবেই আপনি ওষুধ খাবেন, সেই নিয়মটা অবশ্যই মেনটেন করবেন, তার থেকে অন্যথা একদমই করবেন না হোমিওপ্যাথির বেলায়। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আরেকটা ব্যাপার বলা যেতে পারে নয়, বলতে হবে, এটা আপনাকে মেনটেন করতেই হবে। চিকিৎসক, একজন সত্যিকারের ক্লাসিক্যাল চিকিৎসক আপনাকে খুব বেশি খাবারের নিষেধাজ্ঞা করবে না। যারা ক্লাসিক্যাল, যারা প্রকৃত হোমিওপ্যাথি করে, যারা হ্যানিম্যানের নির্দেশনাকে বুঝতে পেরেছেন ঠিকভাবে, তারা আপনাকে হয়তো গুটি কয়েক, 1-2টি, সর্বোচ্চ 2টির বেশি আমার খুব একটা প্রয়োজন পড়ে না 1-2টো খাবারের বেশি নিষেধ করা। কফিটা ইউনিভার্সালি নিষেধ করি, আদারওয়াইজ রোগীর খুব বেশি সেন্সিটিভিটি যে খাবারে আছে, খেলে খুব প্রবলেম হয়, এরকম খাবার কিছুদিন পরে বা কমিয়ে খেতে বলি। আদারওয়াইজ আমি খাবারের কোনো নিষেধাজ্ঞা করার প্রয়োজন পড়ে না। সিরিয়াস সব পেশেন্ট ভালো হচ্ছে অবিরত, খাবারের এত রেস্ট্রিকশন করার কোনো প্রয়োজন পড়ে না। আপনাকে খুব বেশি খাবারের নিষেধাজ্ঞা করবেন না সচরাচর। কিন্তু যদি চিকিৎসক কোনো খাবার নিষেধ করেন, তাহলে অবশ্যই তাকে অ্যাভয়েড করবেন। কখনোই সেই খাবার চিকিৎসকের পরবর্তী নির্দেশনা বা অনুমতি ব্যতীত খাবেন না। এবং কোনো কারণে ভুলক্রমে, ঝোঁকের বশে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনোভাবে যদি খেয়ে ফেলেন, তাহলে চিকিৎসককে অবশ্যই অবগত করবেন। অনেকেই লজ্জার খাতিরে বলেন না, এটা বড় ভুল, এটা আপনার লস। যদি না বলেন, চিকিৎসক ভুল পথে পরিচালিত হতে পারেন। অনেকে মাদক দ্রব্য ব্যবহার করেন, সেই ক্ষেত্রে অবশ্যই তার চিকিৎসককে অবগত করবেন, এটা গোপন করবেন না। চিকিৎসক হয়তো আপনাকে এটা নিষেধ করবেন, কিন্তু তা সত্ত্বেও যদি আপনি বাই চান্স ভুলক্রমেও মাদক দ্রব্য সেবন করে ফেলেন, তাহলে অবশ্যই চিকিৎসককে অবগত করবেন। তো এই ক্রাইটেরিয়াটি অবশ্যই মেনটেন করবেন যদি দ্রুত গতিতে দ্রুত আরোগ্য আপনারা প্রার্থনা করেন। আর এই যে বললাম যে অনেক সময়ই পেশেন্ট নিজের বুদ্ধিতে অনেক কিছু করেন। সাপোজ একটা ওষুধ দেওয়া হয়েছে, রোগী অনেকটা ভালো আছেন, এবার তিনি মনে করেন যে তাহলে কিছুদিন পরে যাই, যথাসময়ে না গিয়ে 1-2 মাস পরে যাই।
এটা একটা পেশেন্টের জন্য বড় লস, রোগীদের জন্য একটি বড় ক্ষতি। কেন বলি এই কথাটা শুনো। শত্রু দুর্বল যখন হয় তখনই তাকে আঘাত করে শেষ করে দিতে হয়, ধ্বংস করে দিতে হয়। যদি আপনি তাকে আবার দম নেওয়ার, শক্তি অর্জন করার সুযোগ দেন, তাহলে সে আবার আপনাকে আক্রমণ করবে। আপনারও তাকে পরাহত করতে শক্তি খরচ বেশি হবে, আপনার পরিশ্রম বেশি হবে, সময় বেশি লাগবে। একই ঘটনাই ঘটে যারা গ্যাপ দিয়ে চিকিৎসা করেন, নিজের বুদ্ধিতে যারা চিকিৎসা বন্ধ রেখে রেখে চিকিৎসা করেন। 1 মাস 2 মাস যারা চিকিৎসা নিচ্ছেন না, মনে করেন চিকিৎসক টাকার জন্য হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, ব্যাপারটি একদমই সেরকম নয়। অ্যাকচুয়ালি একজন চিকিৎসক যখন আপনাকে গ্যাপ দিতে পারবেন, তা আপনাকে একজন প্রকৃত চিকিৎসক অবগত করবেন যে আপনি এখন একটু গ্যাপ দিতে পারেন, 10-15 দিন পর পর চিকিৎসা নিতে পারেন, তিনিই বলে দেবেন। অ্যাকচুয়ালি এই গ্যাপ দিলে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে আপনার রোগটি আবার শক্তিশালী হয়। আপনাকে চিকিৎসা করা হয়েছে, অনেকটা আপনি ভালো আছেন, 3 মাস কোনো খবর নেই, এবার সেই রোগটি আবার যা অনেকটা কমে গিয়েছিল পুনর্জাগরিত হয়, অর্থাৎ 2 পায়ে গলে 1 পা পিছাতে হয়। এতে আপনি মনে করছেন যে আপনার অর্থ বাঁচছে, ব্যাপারটি এরকম না, অর্থ খরচ কম হচ্ছে তা নয়, কারণ আপনার চিকিৎসকের কাছে ভিজিটের সংখ্যা বেড়ে যাবে। যা হতো যাতে আপনি আরোগ্য হতেন তার থেকে অন্তত দ্বিগুণ বেড়ে যাবে। সেখানে আপনি যাতায়াত খরচ, আপনি আবার চিকিৎসকের ভিজিট, এগুলো সব বিবেচনা করলে দেখবেন টানা চিকিৎসা করে গেলে যে খরচ হতো, অ্যাকচুয়ালি তার থেকে 2 থেকে 3 গুণ টাকা আপনি বেশি খরচ করতে হচ্ছে আপনাকে। এটা আমরা অবিরত চিকিৎসা করি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। মধ্যখান থেকে যে রোগটা আপনার 6 মাসে সারতো, এবার তা 1.5 বছর লাগিয়েছেন। এটা একটা বড় লস। কাজেই নিজে বুদ্ধি করে গ্যাপ দিয়ে দিয়ে চিকিৎসা করবেন না। এটার আরেকটা বিপত্তি আছে। আপনারা জানেন হোমিওপ্যাথিতে আমরা সম্পূর্ণ মানুষটাকে বিবেচনা করি, অর্থাৎ মানুষের মন, মানুষের আবেগ, মানুষের শরীর, তার খাদ্যাভ্যাস, ঘাম, ঘুম, পায়খানা, প্রস্রাব, এই সমস্ত কিছু, এবং বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর, আপনার পারিবারিক সম্পর্ক, আপনার সামাজিক সম্পর্ক, আপনার পেশাগত হ্যাজার্ড, বিভিন্ন কিছুকে আমাদের ফ্যাক্টর হিসাবে বিবেচনা করতে হয়, যেগুলো আপনাকে ইনফ্লুয়েন্স করা অবিরত, আপনাকে, আপনার স্বাস্থ্যকে, আপনার মনকে, আপনার আবেগকে, আপনার শরীরকে, সেগুলো আমাদের বিবেচনা করতে হয়। আর এবার আপনি 3 মাস গ্যাপ দিলে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে এর মাঝখানে এমন কোনো ইনফ্লুয়েন্স চলে আসতে পারে যা আপনার মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলে। তখন আবার সেই শুরুর মতো ওষুধ খুঁজে খুঁজে বের করতে হয়। এবার সঠিক ওষুধটা নাও পাওয়া যেতে পারে, তাহলে আমরা একটা সুবর্ণ সুযোগ, টানা চিকিৎসা করলে 1.5 মাসে ভালো হয়ে যেতেন, সেখানে 3 মাস পরে এসে আমরা একটা আরোগ্য হওয়ার সুবর্ণ সুযোগটিকে হারিয়ে ফেলছি। কাউকে হয়তো আরোগ্য করাও আর সম্ভব হবে না। তখন চিকিৎসকের দুর্নাম হয়, আমাকে আগে ভালো ওষুধ দিয়েছিল, পরে খারাপ ওষুধ দিচ্ছে, এখন আর ভালো করে না। ব্যাপারটি মোটেও সেরকম নয়। ব্যাপারটি সম্পূর্ণ এই কারণে যে আপনার মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। ইভেন এটাও হতে পারে যে আপনার সেই ইনফ্লুয়েন্সটা আপনি চিকিৎসককে আর অবগত করতে পারলেন না, যে কারণ থেকে আপনার একদিন খুব বৃষ্টি পানিতে ভিজেছিলেন, প্রবলেমটা সেখান থেকে শুরু, আপনি তো ভুলে গেছেন, কারণ আপনি 3 মাস ধরে আসছেন না। এটা যে বৃষ্টির পানি শরীরে লাগা পরে থেকে শুরু, আপনি ভুলে গেছেন। এবার চিকিৎসককে হয়তো আপনি পরিবর্তিত লক্ষণগুলো বললেন, কিন্তু রোগের কারণটা বলতে পারলেন না। চিকিৎসক একটা ভুল অ্যাসেসমেন্ট করতে পারে, আপনার কেসটিকে ভুল দিকে নিয়ে যেতে পারে, এবং আপনি সেখানেও আপনার আরোগ্য ব্যাহত হতে পারে, উন্নতি হতে পারে, অথবা যেটা দ্রুত আরোগ্য হতো, 2 মাসে আরোগ্য হতো, সেটা 1 বছর লেগে যেতে পারে। ওই ঘুরতে ঘুরতে সঠিক কারণটাকে অনুসন্ধান করে খুঁজে বের করতে করতে সময় লেগে যেতে পারে। কাজেই চিকিৎসা করলে তখন একদম নিরুপায় না হলে টানা চিকিৎসা চালিয়ে যাবেন। অ্যাকচুয়ালি আপনি নিরুপায় হয়ে গ্যাপ দিলেও পরিণতি কিন্তু সেটাই আসে যা আসার কথা। তো কাজেই চেষ্টা করবেন গ্যাপ না দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য। এবং সেই সাথে আরেকটা বুদ্ধি অনেক সময় পেশেন্টরা করেন, তা হচ্ছে চিকিৎসক বলার আগেই, ধরেন একজন মানুষ 10টা প্রবলেম নিয়ে এসেছে, 10টা প্রবলেমই নেই, 10টা প্রবলেমেরই সলিউশন হয়েছে। স্বাভাবিকভাবে এই বুদ্ধিটা কিন্তু অসম্ভব বুদ্ধি নয়, বা মানে এটা খুব স্বাভাবিক চিন্তা, স্বাভাবিক বুদ্ধি, যে পেশেন্ট মনে করবে
যে আমি আসলে ভালো হয়ে গিয়েছি, আমার আর চিকিৎসার দরকার নেই। এবং ডাক্তার যদি ডাকে তখন মনে হবে যে ডাক্তার হয়তো কিছু টাকা বেশি উপার্জন করার জন্য এই কাজটি করছেন। ব্যাপারটি এরকম নয়। আপনারা জানেন, সবসময় বলা হয় যে হোমিওপ্যাথি মানুষকে গোড়া থেকে সারায়। আমরা প্রচলিতভাবে এইভাবেই বলি যে একদম গোড়ার থেকে নির্মূল করে রোগকে। অ্যাকচুয়ালি মানুষের রোগ হচ্ছে একটা আইসবার্গ ফেনোমেনন। এটা শুধুমাত্র আমাদের হোমিওপ্যাথরা বলেন তা না, এটা অ্যালোপ্যাথরাও বলেন, সবাই জানে, এটা চিকিৎসক জগতের সবাই জানে যে মানুষের রোগ একটা আইসবার্গ ফেনোমেনন। লক্ষণ দেখা দেওয়ার আগেও তার খুব অভ্যন্তরে বেশ কিছু প্রক্রিয়া চলমান থাকে। একটা রোগ, সাপোজ একজন মানুষের একটা ক্যান্সার দেখা দিচ্ছে, দীর্ঘদিন কারোর 20 বছর 25 বছর পর্যন্ত প্রি ক্যান্সারাস স্টেট থাকে। অর্থাৎ এই 25 বছর ধরে সেই ক্যান্সার দেখা দেওয়ার একদম চূড়ান্তভাবে বহিঃপ্রকাশ করার প্রক্রিয়া চলমান ছিল। আপনারা বহুজন জানেন, একজনের হাঁচি কাশি আস্তে আস্তে ধীরে ধীরে আজমায় রূপান্তর হয়েছে। কত বছর লেগেছে? 5 বছর 7 বছর লেগেছে। এই 5 থেকে 7 বছর একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। একজনের মানসিক রোগ দেখা দিয়েছে, বহুদিন দুঃখ কষ্ট যন্ত্রণা, ধীরে ধীরে পরিবর্তন, ধীরে ধীরে অস্বাভাবিক আচরণ করতে করতে একটা সময় গিয়ে একদম ম্যানিয়ার আকার নিয়ে নেয়। তো এই যে ব্যাপারগুলো, অর্থাৎ আপনার লক্ষণগুলো চলে গেল, কিন্তু এরপরও চিকিৎসক, একজন প্রকৃত চিকিৎসক বুঝতে পারবেন যে আপনার ডিজিজ প্রসেস আপনার মধ্যে রয়েছে কিনা। আমরা এটাকে অনেক ভাষায় বলি, মায়াজম বলি, প্রিডিসপোজিশন বলি, বিভিন্ন ভাষায় এটাকে আমরা উল্লেখ করি অ্যাকচুয়ালি। কিন্তু যে ভাষাই বলি, সহজ কথা রোগীদের বোঝার জন্য বলছি যে আপনার রোগের নেপথ্যে যে ডিজিজ প্রসেসটা ছিল, রোগজ প্রক্রিয়া ছিল, যে প্রিডিসপোজিশনটা ছিল, যে সাসেপ্টিবিলিটি ছিল, যে ভালনারেবিলিটি ছিল, সেই ব্যাপারটি উৎখাত করা গিয়েছে কিনা একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক বুঝতে পারেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে একজন চিকিৎসকের যে কাজটি করতে হয় তা এই রোগী ভালো হয়ে যাওয়ার পরে তাকে এই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রেখে একটা অবজারভেশন টাইম রাখতে হয়। 6 মাস, 1 বছর, কারো বেলায় 2 বছর। যেমন সেদিন আমার এক ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর তাকে বলেছি মিনিমাম 1 বছর কনস্ট্যান্ট যোগাযোগ রাখার জন্য। কনস্ট্যান্ট মানে এই 1 বছর পর্যন্ত একদম ভালো হয়ে যাওয়া ক্যান্সার, কিন্তু তাকে 1 বছর পর্যন্ত অবিরত মনিটর করব। কেন? আরো উন্নত করার জন্য, যেন কোনোদিন আর ক্যান্সার, অন্তত পক্ষে তার মৃত্যু যেন ক্যান্সারে না হয়, অন্য রোগী হতে হবে, গোড়া থেকে সারানো যাকে আপনারা বলেন। তো এই যে ব্যাপারটি, এই যে গণনাটি, এটা চিকিৎসককে করতে দিতে হবে। কাজে ওষুধ, আপনার যদি মনে হয় যে আপনার আরোগ্য হয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি চিকিৎসককে জিজ্ঞাসা করতে পারেন যে আমি এখন চিকিৎসা বন্ধ করতে পারি কিনা, বা গ্যাপ দিয়ে চিকিৎসা করতে পারি কিনা, বা এখন আমার প্রেসক্রিপশন লম্বা টাইমের করা যায় কিনা, এগুলো জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু চিকিৎসক যতক্ষণ অনুমতি না দেন, তার আগে যদি আপনি আপনার চিকিৎসা বন্ধ করে দেন, সেক্ষেত্রে আমরা বলি রিল্যাপসিং এর পসিবিলিটি থাকে। খুব দ্রুত, হয়তো 6 মাস, হয়তো 1 বছর পর আবার পূর্বতন লক্ষণগুলো ফিরে আসতে পারে, পূর্বতন রোগটি ফিরে আসতে পারে। সেক্ষেত্রে হোমিওপ্যাথদের বদনাম হয়, তখন বলা হয় ও ওষুধ খেলে ভালো, না খেলেই খারাপ। কিন্তু ব্যাপারটি কিন্তু, দোষটি কিন্তু হোমিওপ্যাথির একদমই নয়, এটা রোগীদেরই একটি ভুল ধারণা, ভুল সিদ্ধান্তের কারণে এই ঘটনাটি ঘটে। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথির সে সক্ষমতা রয়েছে যে আপনার এই রোগগুলো আর ফিরে আসবে না, সম্পূর্ণই ভালো হবেন, কিন্তু তার জন্য আপনার চিকিৎসককে অবশ্যই সময় দিতে হবে। আরেকটি বড় ভুল অনেক সময় রোগীরা করে থাকেন, তা হচ্ছে স্বাভাবিকভাবেই যারা রোগাক্রান্ত থাকেন তারা অস্থির হবেন, সন্দেহ নেই। হোমিওপ্যাথি পৃথিবীর সবচাইতে দ্রুততম চিকিৎসা ব্যবস্থা, সবচাইতে দ্রুততম সময়ে আপনাকে আরোগ্য করবে। কিন্তু আপনার রোগ অনুযায়ী বহু ঘটনা, আপনার সাপোজ 20 বছরের অ্যাজমা, আপনি যদি যতই আশা করেন, আপনার 10 বছরের মৃগী, আপনি যতই আশা করেন আমি 1 মাসে ভালো হয়ে যাব, এই আশা যতই করেন, এটা কি
প্র্যাকটিক্যাল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়। হয়তো আপনার 20 বছরের অ্যাজমা সারতে অন্ততপক্ষে বছর খানেক সময় অন্ততপক্ষে পরের শীতটা পর্যন্ত দেখতে হবে। আপনার যদি শীতে বৃদ্ধি থাকে পরের শীতে কি হয়, গরমের যদি বৃদ্ধি থাকে পরের গরমের কি হয়, এই পর্যন্ত যেতে হয়। এবং এই চিকিৎসা চলাকালীন সময়টিতে বহু সময় বৃদ্ধি দেখা দেয়, অনেক কিছুতে ফ্ল্যাকচুয়েট করে, আমরা তাকে বলি ডেইলি ফ্ল্যাকচুয়েশন। বিভিন্ন ইনফ্লুয়েন্সের আন্ডারে আমরা যাই, বিভিন্ন নেতিবাচক খাবার, নেতিবাচক পরিবেশে যাই, তখন আমাদের রোগগুলো একটু উঠানামা করে। তো এছাড়াও একটা ওষুধের কাজ নিঃশেষ হয়ে গিয়েছে, রোগটা সাময়িকভাবে বেড়েছে, একটা ওষুধ যে শক্তিতে যে পাওয়ারে দেওয়া হয়েছিল তার কাজ নিঃশেষ হয়ে গিয়েছে, সেখানে আমাদের শক্তি বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। এই যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া, চিকিৎসা প্রক্রিয়া, এই চিকিৎসা প্রক্রিয়াতে রোগের লক্ষণ বা অনেক সময় রোগের লক্ষণ পরিবর্তন হয়, বহু আগের কোন একটা লক্ষণ দেখা দেয়। তো এগুলো এই পরিবর্তনগুলো চলতে থাকে। এই পরিবর্তনগুলোর ভিত্তিতে চিকিৎসক পরবর্তী পদক্ষেপ নেন। কিন্তু অস্থিরতাবশত যদি আপনি যদি লাগাতার চিকিৎসা না নেন, হ্যাঁ আমি বলি কোথায় চিকিৎসা নিচ্ছেন বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার, ওই চিন্তাটা শুরুতে করবেন বহু চিন্তা ভাবনা করে যে আমার এই চিকিৎসকের কাছে চিকিৎসা করব। সেটা যাচাই করেন, বাছাই করেন, ক্রাইটেরিয়া তিনি হোমিওপ্যাথিক প্রিন্সিপালস অনুযায়ী করেন কিনা, ক্রাইটেরিয়া কিনা, যথেষ্ট পর্যাপ্ত জ্ঞান আছে কিনা, তিনি রোগীদের ব্যাপারে আন্তরিক কিনা, অন্য রোগীদেরকে কাছ থেকে তথ্য নেওয়া, আপনারা যা খুশি করেন শুরুতে। কিন্তু একবার চিকিৎসা শুরু করলে অবশ্যই চিকিৎসককে সময় দিবেন। আমাকে বহু সময় বহুজন ফোন করেন, বহু রোগী ফোন করেন, অমুক চিকিৎসকের কাছে চিকিৎসা করছি, এই ঘটনা। বহু সময় আমি বলে দেই যে আপনি যার কাছে চিকিৎসা করছেন তার কাছেই নেবেন। আমি দেখতে পাই যে অস্থিরতা বশত তারা শিফট করতে চাচ্ছে, আমার কাছে আসতে চাচ্ছে। সে আমার কাছে এসেও থাকবে না, সে কয়েকদিন পর আরেকজনের কাছে যাবে, কারণ এটা তার অস্থিরতা। তো কাজেই অ্যাকচুয়ালি আপনি শুরুতে যাচাই বাছাই করবেন, এরপর যদি একবার চিকিৎসা শুরু করেন সেখানে অবশ্যই ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন চিকিৎসককে, এবং চিকিৎসক আপনার সেই প্রশ্নের উত্তরটা কি দিলেন লজিক্যাল মনে হচ্ছে কিনা সেগুলো বিচার বিবেচনা করতে পারেন একবার দুইবার। তারপর যদি দেখেন যে আপনার কাছে সম্পূর্ণ ইলজিক্যাল মনে হচ্ছে, দেন আপনি নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন, দ্যাটস ওকে, ফাইন। কিন্তু চিকিৎসককে সুযোগ দিতে হবে। তিনি যদি আপনার প্রতি আন্তরিক থাকেন, পৃথিবীতে এমন কোনো চিকিৎসক নেই যিনি কোনো রোগীতে, অনেক রোগীতেই, সাপোজ আমার কথাই বলছি, এমন অন্তত পক্ষে 10% কেস আছে যেখানে আমাকে ব্যাপক কি ধাঁধায় পড়তে হয়। অনেক সময়ই দেখা যায় যে সারতে দেরি হচ্ছে, অনেক সময় কন্ট্রোল করতে, ম্যানেজ করতে একটু সময় লাগে, কিন্তু যারা আবার ধৈর্য ধরেন তারা কিন্তু আবার ফলাফল ঠিকই পান। এই ব্যাপারটি সবার বেলায়, সব চিকিৎসকের বেলায় প্রযোজ্য। পৃথিবীর সবচাইতে ভালো চিকিৎসকের জীবনেও এই ঘটনাগুলো ঘটে। তো কাজেই অল্পতে হতাশ হওয়া, বারবার চিকিৎসক চেঞ্জ করা, এবং হোমিওপ্যাথিতে বারবার চিকিৎসক চেঞ্জ, এটা একটা ভয়ানক ব্যাপার আছে। হোমিওপ্যাথি আপনাকে নতুন করে সাইড এফেক্ট দেবে না, নতুন করে কোনো রোগ তৈরি করবে না, যদি অন্তত পক্ষে ন্যূনতম ক্রাইটেরিয়া মেনটেন করে, প্রিন্সিপালসগুলোকে মেনটেন করে চিকিৎসা করা হয়। কিন্তু বারবার বিভিন্ন ওষুধের প্রয়োগ আপনার কেসটাকে এমনভাবে মডিফিকেশন করতে পারে যে একজন দক্ষ চিকিৎসকও তখন আপনাকে আসলে আরোগ্যকারী চিকিৎসা প্রদান করতে পারবে না। আমরা যেহেতু লক্ষণের উপরে আমাদেরকে মূলত নির্ভর করতে হয়, সেটা এমনভাবে পরিবর্তন হয় যে তখন আর সত্যিকারের চিত্রটাকে একজন দক্ষ চিকিৎসক আর খুঁজে পান না, কাজে আরোগ্য করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এ কারণে বারবার চিকিৎসক চেঞ্জ করা হোমিওপ্যাথিতে একটি ভয়ানক ব্যাপার, ভয়ানক নেগেটিভ ব্যাপার। এটা যথাসম্ভব পরিহার করবেন। তো এই যে কথাগুলো আমি বললাম, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তবে সবার আগে হচ্ছে আপনি উপযুক্ত প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, এরকম চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন কিনা, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দেন তারপর এই ব্যাপারগুলোকে যদি আপনি মেনটেন করে চলেন আপনার তরফ থেকে, তাহলে আপনার কেস যদি আরোগ্য করার সম্ভবযোগ্য কেস হয়,
আপনি আরোগ্য পাবেন ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে। আর এর বাইরে আশা করি এই উপদেশগুলো বা এই পরামর্শগুলোকে মাথায় রাখলে আপনারা সবচাইতে হোমিওপ্যাথির সবচাইতে বেনিফিট, সর্বোচ্চ বেনিফিট আপনারা লাভ করবেন। আর এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওর অবতারণা। এটা শুধু আমার পেশেন্টদের জন্য নয়, এটা সমস্ত চিকিৎসকের, সমস্ত পেশেন্টদের জন্য এবং আমাদের বাংলাভাষী যত সাধারণ মানুষ আছেন তারা প্রত্যেকের জন্যই এই কথাগুলো বলা। তো আশা করি এগুলো আপনাদের উপকার করবে, হেল্প করবে এবং পরবর্তীতে এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসার অত্যন্ত আকাঙ্ক্ষা রয়েছে। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।